হ্যালো এভরিওয়ান, সবাইকে পাইস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। অনেক পাইথন ফাইলকে একসাথে যুক্ত করে আমরা একটা শক্তিশালী ওয়েব অ্যাপ তৈরি করতে পারি। আমরা অনেক পাইথন লাইব্রেরিকে একসাথে ইনক্লুড করে অনেক শক্তিশালী প্রোগ্রামিং এর কাজটা করে ফেলতে পারি। কিভাবে সেগুলো করব, সেগুলো আসলে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। সো লেটস বিগিন। আমাদের আজকের এই কোর্সের টেবিল অফ কন্টেন্ট থাকবে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট আসলে কি, তারপরে কিভাবে আমরা ডিফারেন্ট লাইব্রেরিকে কানেক্ট করব, কিভাবে এক্সটার্নাল পাথের মাধ্যমে এক্সটার্নাল পাই ফাইল বা পাইথন ফাইলকে ইনক্লুড করব, তারপরে কিভাবে কোনো একটা এক্সটার্নাল ফাইল থেকে সরাসরি কোড আমরা HTML ফাইলের ভিতর নিয়ে আসবো এবং এক্সাম্পল কোড, এগুলাই আসলে আজকে দেখব। সো লেটস বিগিন। এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি বোঝানো হচ্ছে আপনি কিভাবে ম্যানেজ করবেন কোন কোন এনভায়রনমেন্টের সাপোর্ট আপনার লাগবে। এটার ভিতরে আপনি লাইব্রেরির নামগুলো দিয়ে দিতে পারেন, এরপরে যে যে ফাইলগুলো লাগবে সেই পাথগুলো আপনি পাথসের আন্ডারে এভাবে করে পাথস ডট দিয়ে এভাবে আপনি কোলন দিয়ে দেখাই দিতে পারেন। বেসিক্যালি এনভায়রনমেন্ট ট্যাগের আন্ডারে যদি আপনি কোনো একটা লাইব্রেরির নাম লেখেন, যেমন না পান্ডাস, নামপাই, ইটসেট্রা ইটসেট্রা, তাইলে আপনি আসলে ওই লাইব্রেরিগুলো যে ফাংশনগুলো আছে সেগুলোকে আপনি আপনার কোডের ভিতর, পাইস্ক্রিপ্টের ভিতর ইনক্লুড করতে পারবেন। সো বেসিক্যালি এটাই হলো একটা কাজ। আর সেকেন্ড আরেকটা কাজ হলো পাথসের মাধ্যমে আপনি ডট রাইট স্ল্যাশ দিয়ে আপনার ডট পাই ফাইলের নাম বলে দিতে পারেন, এবং এই ফাইলটা অবশ্যই লোকালি আপনি বলতেছেন, তাই যেহেতু লোকালি আপনি এই পাথটা বলে দিচ্ছেন, তার মানে হলো একই ফাইলের ভিতর থাকতে হবে। HTML মেইন যে ফাইলটা সেটার সাথে এই ডট পাই ফাইলটাও থাকতে হবে, তাইলে আপনি পাথসের মধ্যে এভাবে শো করলে সেটা কানেক্ট হয়ে যাবে। সো এগুলো আমি এক্সাম্পলে দেখাবো। আর আপনি যদি এক্সটার্নাল ফাইল কানেক্ট করতে চান, সেটা সরাসরি হবে না, মানে সরাসরি কানেক্ট করার পর সরাসরি ওই HTML ফাইলটা রান করলে হবে না। আপনার আসলে ভার্চুয়ালাইজেশন অর্থাৎ সার্ভার সেট আপ করে নিয়ে তারপর সেটাকে রান করতে হবে। সার্ভার সেট আপ করার 10 সেকেন্ড সময়ের মধ্যে করা যায়। আপনাদের সার্ভার সেট আপের উপর একটা কোর্স আছে, সেটা আমি দিয়ে দেবো না, লোকাল হোস্ট সেট আপ কীভাবে করে সেগুলো আপনারা দেখে নিন। আর এইখানে আমি আজকে আবার করে দেখাবো, সো দেখাও লাগবে না, কিছু কষ্ট নাই। বাট সার্ভার লোকাল হোস্ট সেট আপ করার উপরে ডিটেল লিঙ্কটা অন্য ভিডিওতে আরেকটা কোর্সের ভিতরে আমি দেখিয়েছি। সো লাস্ট অফ অল, আপনি যদি সরাসরি কোনো ডট পাই ফাইলের ভিতরে থাকা সব কোডটাই না এক জায়গায় নিয়ে আসতে চান, সেটাও করা যাবে। আপনি পাই স্ক্রিপ্টের ভেতর src দিয়ে এভাবে লিখে দেবেন ওই ফাইলটার নামটা কি, আর ওই ফাইলটা অবশ্যই কিন্তু সেম ফোল্ডারের ভিতর থাকতে হবে। সেম ফোল্ডারের ভিতর থাকা মানে কি, সব কিছু আমি বোঝাবো এখন। চলেন কোড রান করি। প্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করেন, যে কোনো জায়গায় যান আপনার কম্পিউটারে, রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেন। একটা ফোল্ডার ক্রিয়েট করার পর জাস্ট ওই ফোল্ডারের ভিতরে প্রবেশ করেন, তারপরে করবেন কি, রাইট বাটন ক্লিক করবেন, দেন নিউতে যায় একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। তারপরে টেক্সটটাকে অন করেন, এন্টার 2বার চাপ দেন, ওপেন হয়ে যাবে। এরপর চলে আসেন, আপনাদের এই স্টাডি ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো, এখান থেকে এই কোডটুকু কপি করেন, ইম্পোর্ট, ঠিক আছে, যে ব্লু কালারের অংশটা, রাইট বাটন ক্লিক করে কপি করতেছি আমি সরাসরি। কপি করা হয়ে গেল। দেন আমরা আমাদের টেক্সট ফাইলটার ভিতরে পেস্ট করব। রাইট ক্লিক করে পেস্ট করলাম, ফাইলে চাপ দিলাম, সেভ অ্যাজে চাপ দিলাম। দেন আমরা এখানে একটা সেভ করার অপশন পাচ্ছি, এখানে লেখা আছে ডেটা ডট পাই নামে সেভ করতে বলা হয়েছে, কারণ এই ডেটা ডট পাই যে আপনার লিখতে হবে তা না, এই ডেটা ডট পাইয়ের সাথে আমাদের মেইন যে HTML ফাইল ওটার কানেকশন করা হয়েছে। সো এই কারণে ডেটা ডট পাই লেখা হইতেছে, আপনি অন্য কিছু লিখতে পারেন। সো এটা কিছু আসা যায় না, আপনি ডেটা ডট পাই ধরেন সেভ করে রাখলেন। এরপর আপনার এই কোডটুকু ডট পাই পাইথন কোডটুকু একটা পাই ফাইল হিসেবে সেভ হয়ে গেল। চলেন দেখে আসি হইল নাকি আদৌ। ওই যে হয়েছে, দেখেন পাইথনের লোগো দেখা যেতেছে, কাজ হয়েছে। এরপর স্টেপ 3তে আপনাকে বলা হয়েছে HTML ফাইল ক্রিয়েট করেন, যেটার মধ্যে এই পুরো কোডটা কপি করে পেস্ট করতে হবে। সো আমরা চলেন করে ফেলি। আবারও এটার মধ্যে আইসা রাইট ক্লিক করে সব কিছু সিলেক্ট করে পেস্ট বাটনে চাপ দিলাম, ফাইলে গেলাম, সেভ অ্যাজ। এরপরে আপনি যে কোনো কিছু করতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি ধরেন index.html নাম দিলাম, তারপর সেভ বাটন চাপ দিলাম। দেখেন একটা HTML ফাইল চলে আসার কথা,
ওই যে চলে আসছে। সো আমাদের কাজ শেষ, এই কোডটা রান হয়ে গেছে অলরেডি, যা যা করার সব শেষ, কিন্তু এই কোডটা এক্সপ্লেন করা হয় নাই। এখানে আমি PyScript লোড করতেছি, এখানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে এই কোডের ভিতর আমি আসলে NumPy লাইব্রেরি এবং ম্যাথপ্লটলিব লাইব্রেরিকে লোড করছি, কারণ আমি এখানে PyScriptের ভিতর এইখানে হলো PyScript মডিউলটা, সেখানে প্লট করতেছি ফিগার। সো আমি আসলে স্ক্যাটার প্লট তৈরি করতে চাইতেছি, আপনি অন্য কিছু প্লট করতে পারেন অথবা প্লট নাও করতে পারেন। আমি জাস্ট দেখাইতেছি উদাহরণ হিসেবে NumPy এবং ম্যাথপ্লটলিব লাইব্রেরিকে কীভাবে ইউজ করে। সো NumPy আমি কোথায় ইউজ করলাম, আপনি যদি এইখানে কোডের মধ্যে খুঁজে দেখেন NumPy কোথাও খুঁজে পাবেন না। বেসিক্যালি আমি এইখানে যে পাই ফাইলটা নিছি ওটার মধ্যে দেখেন ইম্পোর্ট NumPy as np লিখছি, তার মানে আমার এই .py ফাইলটা ভেতরে এই লাইব্রেরিটা লাগতেছে NumPy লাইব্রেরি। আপনি যদি এনভায়রনমেন্টে NumPy লাইব্রেরির কথা না বলে দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন, এটা একটা অনেক বড় ভুল হয়ে যাবে। এক্সটার্নাল ফাইল মনে করেন বানাইছেন আপনি একটা বড়, সেটার মধ্যে যতগুলো লাইব্রেরি আছে সেটা কিন্তু এখানে এনভায়রনমেন্টের আন্ডারে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। PyScript ধরতে পারবে না যে এই কোডের ভিতরে কী লেখা রয়েছে, কী ইম্পোর্ট করতে বলতেছে, NumPy আবার কী জিনিস। সো NumPy খায় নাকি মাথায় দেয়, এটা নিয়ে টেনশনে পড়ে যাবে PyScript। এখানে দেখেন PyScriptের মধ্যে আমরা আউটপুট নিতেছি, এটা এখানে ডিসপ্লে হবে, আর কিছুই না। একটা গ্রাফ প্লট করতেছি, সেটা ডিসপ্লে হবে। এইখানে দুইটা লাইন কোড খেয়াল করেন। প্রথমত আমরা ইম্পোর্ট ম্যাথপ্লটলিব অ্যাজ প্লট করার সাহায্যের জন্য যে ফাংশনগুলো লাগবে সেগুলো আমরা ম্যাথপ্লটলিব লাইব্রেরি থেকে নেব। সো এইখানে আমরা ম্যাথপ্লটলিব লোড করে রাখছি এনভায়রনমেন্টে, এই কারণে ইম্পোর্ট করতে পারতেছি। এই কমেন্টটা কিন্তু, এই লাইনটা কিন্তু কাজই করতো না যদি এখানে ম্যাথপ্লটলিব না দিতেন, তাহলে ইম্পোর্ট করতো কোথা থেকে। এরপরের লাইনটা আরও গুরুত্বপূর্ণ, ফ্রম ডেটা ইম্পোর্ট মেক এক্স ওয়াই। এটা আবার কী জিনিস? ফ্রম ডেটা মানে কি? ফ্রম ডেটা মানে হইল আমি যে এই একই ফোল্ডারের ভিতর, আমার এই যে একই ফোল্ডারের ভিতর ইন্ডেক্স ফাইলটার সাথে HTML ফাইলের সাথে ডেটাটা রাখছি, data.py, সেটাকেই আসলে ফ্রম ডেটা বলা হইতেছে। মানে ডেটা থেকে আমি একটা জিনিস লোড করতে চাচ্ছি, ইম্পোর্ট করতে চাচ্ছি, কি? মেক এক্স ওয়াই। মেক এক্স ওয়াই কী জিনিস? এটা একটা ফাংশন যেটা আমরা .py ফাইলের মধ্যে বানাইছিলাম। আপনারা যারা পাইথন ফাংশন বানাইতে জানেন তারা পুরোটাই বুঝতে পারার কথা, যারা জানেন না তাদের জন্য আলাদা পাইথন বেসিক কোর্স আছে, সেগুলো করবেন। বাট আপাততর জন্য একটু এক্সপ্লেন করে দিতেছি। এটা একটা ফাংশন, ফাংশনটার নাম দেওয়া হয়েছে মেক এক্স ওয়াই, মানে এক্স ওয়াই বানিয়ে দেওয়া এমন ফাংশন। এই ফাংশন ডোমেন হিসেবে নিচ্ছে এনের ভ্যালু যাই দিবেন সেটা দিয়ে কি করবে সেটা ভিতরে ডিফাইন করা রয়েছে। সে এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল বানাবে NumPy র্যান্ডম ভ্যারিয়েবল, আর একটা ওয়াই র্যান্ডম ভ্যারিয়েবল বানাবে NumPy র্যান্ডম ভ্যারিয়েবল, এবং আপনি এর মান যত দিবেন অতগুলো ভ্যারিয়েবল বানিয়ে দেবে। তার মানে এক্স আর ওয়াই এর অনেকগুলো মান আপনাকে সে বানিয়ে দেবে। যত মান আপনি এই ফাংশনের মধ্যে দিয়ে দিবেন তত মানও আপনারা তৈরি করে দেবে। দেখেন আমি আসলে এইখান থেকে ওই .py ফাইলটার নাম কি ছিল? ডেটা। তাই এই ডেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। যদি আপনি এখানে .py ফাইল না দিয়ে মেক এক্স ওয়াই .py লেখেন, এখানে নামটা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে, ফ্রম ডেটা লেখা যাবে না। আর এইখানে ফাংশনটার নাম হলো মেক এক্স ওয়াই, এই ফাংশনটার নাম আপনি মেক ঘোড়ার ডিমও লিখতে পারতেন, তাইলে আপনার এখানেও লিখে দিতে হবে ইম্পোর্ট মেক ঘোড়ার ডিম ফাংশন। এরপরে দেখেন আমি ফাংশনটাকে ইউজ করছি এক্স আর ওয়াই বানানোর জন্য, এক্স ওয়াইয়ের ভিতর মান নেওয়ার জন্য আমি এই ফাংশনটার মধ্যে 1000 পাস করে দিছি, মানে 1000টা এক্স ওয়াই তৈরি হবে। 1000টা এক্স আর ওয়াই আমার এই মেক এক্স ওয়াই ফাংশনটা আমাকে তৈরি করে দেবে। কিসের সাহায্য নিয়ে? র্যান্ডম NumPy এর সাহায্য নিয়ে, NumPy র্যান্ডম মডিউলের সাহায্য নিয়ে। ওটা একটা ফাংশন, সো একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করা হয়েছে বলতে পারেন। এগুলো কোনো কঠিন কাজ না, সহজ জিনিসই। এরপর চলে আসেন ফিগারের মধ্যে প্লট করা হয়েছে। এই যে এই জ্ঞানটা কোথায় আপনি পাবেন? ম্যাথপ্লটলিবের উপর কোর্স করতে হবে আপনার, ম্যাথপ্লটলিব কীভাবে করে, তাইলে আপনি জানতে পারবেন এই ধরনের প্লটিং এক্সপার্ট কীভাবে হইতে হয়। এখানে একটা সাবপ্লট ফিগার দিয়ে কী করা হইতেছে এটা আমি এখন এক্সপ্লেন করতে যাব না একদমই। বেসিক্যালি জাস্ট একটা ফিগার নিয়ে সাবপ্লট ফাংশনটাকে কল করা হয়েছে। এখানে পিএলটি লেখা হয়েছে কেন? এখানে অনেক জায়গায় দেখবেন পিএলটি লেখা থাকবে না যদি ম্যাথপ্লটলিব কোর্স করেন, কারণ এইখানে আপনি আসলে ম্যাথপ্লটলিব পাইপ্লট অপশনটাকে শর্টকাটে আদর করে রাখতেছেন পিএলটি। সো এই কারণে পিএলটি দিয়ে আমরা ম্যাথপ্লটলিবকে কল করতেছি। এত বড় জিনিস লিখতে ইচ্ছা করে না, তাই অ্যাজ পিএলটি লেখা রয়েছে। সো এরপরে আপনি জাস্ট এই 3টা লাইন দ্বারা কী করছেন? প্লটটা করেছেন।
আর এখানে স্ক্যাটার প্লট করছেন, তাই এক্স আর ওয়াইকে স্ক্যাটার্ড ফাংশনের ভিতরে ইনপুট দিয়ে দিয়েছেন। এক্স আর ওয়াই বানানোর জন্য আমাকে মেক এক্স মেক্স ওয়াই ফাংশন হেল্প করেছে। এরপর এই প্লটটা চলে আসবে, আপনি এই পাইস্ক্রিপ্টটুকু রান করলে কোথায় আসবে? আউটপুটে আসবে। আউটপুট কোথায় রাখছেন? আইডি প্লটের আন্ডারে, মানে এই জায়গাটায় আউটপুট দেখা যাবে। সো এই জিনিসটা টোটালি রান করলে এইখান থেকে আপনি সরাসরি ক্লিক করে ওপেন করলে দেখবেন রান হইতেছে না। আমি বলছিলাম সার্ভার ক্রিয়েট করে নিতে হবে, ভার্চুয়ালাইজেশন করতে হবে, নাইলে রান হবে না। যদি আপনি সার্ভার ক্রিয়েট করেন তারপরে দেখবেন এই রকম একটা আউটপুট দেখা যাবে। এখানে দেখেন প্রথমে লেখা হচ্ছে লেটস প্লট র্যান্ডম নাম্বারস। এই কথাটা কোথা থেকে আসলো? এইখান থেকে আসছে। এইচ1 ট্যাগের আন্ডারে ছিল, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, লেটস টেস্ট ডট পাই ফাইল, এরকম কথা লিখতে পারেন। এখানে যা খুশি লেখেন, এখানে প্লটটা চলে আসছে, মানে এই যে এই ডিপের আন্ডারে, ডিপ ট্যাগের আন্ডারে প্লটটা চলে আসছে। প্লট কোথা থেকে আসছে? এইখান থেকে আসছে। এই প্লটের এক্স ওয়াই ডাটা কোথা থেকে আসছে? এই দুইটা লাইন থেকে আসছে। এই দুইটা লাইন কি কানেক্ট করে দিল আমাকে? ডেটা ডট পাইকে। এই ডেটা ডট পাই যদি আমি এখানে পাঁচের আন্ডারে না বলে দিতাম তাহলে কিন্তু সে আর এই ফাইলটা, ওই ডেটা ফাইলকে চিনতই না, বলতো তুমি কে, তোমাকে আমি চিনি না, এইভাবে কয়ে চলে যেত গা। সো এখন এটাই ছিল এভাবে কোডটা রান করার সিস্টেম। বাট কীভাবে রান করে সেটা আমি দেখাবো, পরের একটা কোড দিয়ে দেখাই, মানে পরের কোডটা এক্সপ্লেন করি, দেন আমি বলবো না সার্ভার সেটআপ যদি আপনারা ভুলে যায় থাকেন তাহলে আমি আবার করে দেখাবো। সো কোড 2তে প্রথমত কি করবেন, একটা মেইন ডট ফাইল বানাবেন, এটার ভিতরে এই জিনিসটা ঢোকাই দেবেন। সো কাজটা খুবই সিম্পল, চলেন একটা কাজ করি। এই একটা ফোল্ডার আছে না, এটার ভিতরে আর একটা ফোল্ডার বানাই। আমি ধরেন বানাই এক্সাম্পল 01, এন্টার দেই। আমার তো দুইটা এক্সাম্পল, তাই এক্সাম্পল 01 একটা 02, এভাবে দুইটা এক্সাম্পলকে আলাদা করে ফেলি। এই দুটাকে জাস্ট টাইনা নিয়ে ছেড়ে দেন, এক্সাম্পল 1-এর ভিতর ঢুকে যা করা। এরপর আমরা এক্সাম্পল 2 আরেকটা নাম দেই ফোল্ডারের, এক্সাম্পল 02। তারপরে আমরা এটা অন করি। এইবার এটার ভিতরে আমরা আসলে বানাইতে চাইতেছি আমাদের নতুন দুইটা ফাইল। চলেন এটা কপি করি। মেইন ডট পাই হিসেবে কপি করতে বলা হইতেছে, এখানে আপনি অন্য কিছু বানাইতে পারেন, আপনার নাম যা খুশি আপনি দিতে পারেন। এটার ভিতরে রাখতেছি কি, শুধু একটা প্রিন্ট ফাংশন যেটা বলতেছে আই এম এক্সটার্নাল কোড। রান দিয়ে দেখি, এটাকে সেভ করেন, সেভ অ্যাজ। এরপর মেইন ডট পাই হিসেবে সেভ করেন, মেইন ডট পাই। আপনি অন্য কিছু করতে পারেন, এক্সাম্পল 2-এর ভিতরে এটা রাখেন, মেইন ডট পাইটাকে। এরপরে দেখেন এই কোডটা রান করতে বলা হইতেছে, এটা আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে বা অন্য কিছু দিয়ে সেভ করে রাখবো। এটাকে সেভ করি, তারপর এক্সপ্লেন করতেছি, পুরো কোডটা বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। এখানে জাস্ট আপনি আসেন, কন্ট্রোল ভি চাপ দেন, কন্ট্রোল এ চাপ দিয়ে তারপর ফাইলে যায় সেভ অ্যাজ। দেন আপনি এক্সাম্পল 2-র ভিতরে আসেন, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। পরে এটা কি যেন চুজ করে ফেলছে, যাই হোক দেখি ঠিক মতো সব হয়েছে কিনা। একটা এইচটিএমএল ফাইল আর একটা ডট পাই ফাইল আসার কথা, এইখানে আসছে সব কিছু। এখন আপনি এটা সরাসরি রান দিলে চলবে না, এই ফাইলটাকে মেইন ফাইল কেউ চিনবে না, আমি একটু আগেও বলছি এই কথা, কিছু কিছু ব্রাউজারে ব্লক করে দেবে। সো এখানে দেখেন এই কোডটার মধ্যে এইচটিএমএল এর জিনিসপত্র রান করা হচ্ছে, রেসপন্সিভনেস ডিজাইন করা হচ্ছে, এগুলো না দিলে হয়তো। এখানে মাই পাইস্ক্রিপ্ট কোড টাইটেল দেওয়া হয়েছে, যেটা এই যে এই টাইটেল বারে দেখা যায় উপরে। সো এরপরে এইখানে কি করা হচ্ছে, পাইস্ক্রিপ্ট লোড করা হচ্ছে। এইখানে বডির ভিতরে ম্যাজিক করা হয়েছে, ম্যাজিকটা কি দেখেন, এসআরসি দিয়ে ডট মেইন ডট পাই বলে দেওয়া হয়েছে, ডট রাইট স্ল্যাশ মেইন ডট পাই। সরাসরি কি করা হয়েছে, পাইস্ক্রিপ্ট এসআরসি দিয়ে সরাসরি মেইন ডট পাইয়ের ভিতরে যা আছে কোড সেটাকে এইখানে পাইস্ক্রিপ্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি আপনি যদি এখানে লিখতেন এইরকম করে এই কোডটা, এই যে এই কোডটা প্রিন্ট সামথিং, এই কোডটা যদি পাইস্ক্রিপ্টের ভিতর লিখতেন তাহলে কেমন লিখতেন, জিনিসটা একটু এরকম হইতো, আপনাদের দেখিয়ে দিই, এরকম হইতো। তখন আর এই জিনিস দরকার হইতো না, এসআরসি দিয়ে রেফারেন্স করে দিতে হইতো না যে আমি কোন কোডটা চাই। সো এই জিনিসটা আপনি দিয়ে রাখতেন, তাই না? তাহলে কাজ হয়ে যেত, প্রিন্ট হয়ে যেত। কিন্তু আপনি ধরেন এরকম একটা প্রিন্ট করতে চান না, বড় কোড লিখতে চান, তাইলে ওই কোডটাকে এইখানে আনার উপায় হইলো এইটা, এই যে এরকম করে সরাসরি পাই ট্যাগের ভিতর, পাইস্ক্রিপ্ট ট্যাগের ভিতর কিছু দিবেন না, শুধু রেফারেন্স করে দিবেন যে ভিতরে কি থাকবে, এসআরসি মেইন ডট পাই।
তার মানে এই কোডটা রান হইলে সরাসরি এই জিনিসটা দেখা যাবে। তো আমি আপনার জন্য রান করে আগে রেখে দিছি, আই এম এক্সটার্নাল কোড এরকম লেখা উঠবে। সো দ্যাট ইজ ইট। এইভাবে আসলে আমরা কী করতে পারি, এক্সটার্নাল একটা মেইন ডট পাই ফাইল আছে, মেইন না থাকুক অন্য নাম থাকুক, যে কোনো এক্সটার্নাল পাইথন ফাইলে আপনি পাইস্ক্রিপ্টের ভেতর টাইনে আনতে পারেন জাস্ট এই অপশনটা ইউজ করে। এখানে আর অন্য কিছু করতে হচ্ছে না, এনভায়রনমেন্টও সেট আপ করতে হচ্ছে না। এটা হলো ফান, এসআরসি দিয়ে রেফারেন্স করে টেনে আনা যায় সরাসরি পাইস্ক্রিপ্টের ভেতর কোনো কোডকে। সো এবার আসা যাক, আপনি যদি সরাসরি এখান থেকে ডবল ক্লিক করে রান করতে না পারেন তো কী করবেন বা কি? কান্নাকাটি করবেন? কান্নাকাটি করার দরকার নাই, আপনাদের আমি দেখাচ্ছি। আমি একটা ফোল্ডার অলরেডি বানিয়ে রাখছি এরকমই। সো একই জিনিস ভিতরে এক্সাম্পলের ভিতর দুইটা করে ফাইল রাখা রয়েছে। সো এটার মধ্যে আমি করে দেখাই, যে কোনোটাই করে দেখাইলে হয়তো একটা কথা, কিছু আসে যায় না। এইটাই ধরেন ক্লিক করেন, এরপর এই রাইট ক্লিক করে এই পাথটা কপি করে নেন। এরপরে চলে আসেন আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন। আপনাদের বইয়ের মধ্যে আমি লিখে দিচ্ছি খুব সুন্দর করে। এই যে সার্ভার তৈরি করার জন্য কমান্ড প্রম অন করতে হবে, সার্চে যান, কমান্ড প্রম অন করেন এইখান থেকে, দেন সিডি চাপ দেন, সিডি লেখেন, সিডি ক্যাপস লক অন রয়েছে আমার, এটা বন্ধ করে নিতে হবে, সিডি, হ্যাঁ, তারপর ছোটো হাতের সিডি, তারপর স্পেস দেন, তারপর রাইট ক্লিক করেন অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এন্টার চাপ দেন। এই যে দেখেন এই ফোল্ডারের মধ্যে চলে আসলাম আমি। এখন আমি চাইতেছি কি এই ফোল্ডারের ভিতর, এই ফোল্ডারটার ভিতর সার্ভার ক্রিয়েট করতে, পাইথন সার্ভার। সেটা করার জন্য প্রসেস 10 সেকেন্ডে ক্রিয়েট হয়ে যাবে। এই জিনিসটা কপি করবেন, খালি এই জিনিসটা কপি করবেন এইখান থেকে, এই যে রাইট ক্লিক করে কপি করলেন, এখন 1-2 গুনতে থাকেন, তারপরে এখানে রাইট ক্লিক করে কপি হয় নাই কিছু একটা, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এরপর রাইট ক্লিক করেন, 1 থেকে 10 গুনেন, গোনার দরকার নেই, 1 গোনার পর সাথে সাথে সার্ভার অ্যাক্টিভ হয়ে গেছে। সো আপনি জাস্ট এই লিঙ্কে গেলে এখন সার্ভার অ্যাক্সেস করতে পারবেন। সো আর কোনো কষ্ট নাই। এই লিঙ্কে গেলে কি দেখা যাবে, এই জিনিসটাই দেখা যাবে যেটা দেখা যাইতেছে, এই যে এটা। আপনি এক্সাম্পল 1 এক্সাম্পল 2 দুইটা ফাইল ক্রিয়েট করছেন আর একটা নিউ টেক্সট ডকুমেন্ট আছে, এই জায়গাটা খেয়াল করেন। সো আপনি চাইতেছেন যে এক্সাম্পল 1 রান করবো, তাহলে এক্সাম্পল 1-এ চাপ দিবেন, তাহলে এই জিনিসটা লোড হয়ে যাবে। এরপর এক্সাম্পল 2-তে চাপ দিবেন, এই জিনিসটা লোড হয়ে যাবে। না হইলে আমার আবার কমেন্ট করে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেবো কী সমস্যা হয়েছে না হয়েছে। সরাসরি আপনার আমি ধরে ধরে শিখাই দেবো, কোনো কিছু না বুঝলে কমেন্টে আপনার একবার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে দরকার পড়ে আপনার সাথে আমি কথা বলবো, আপনি কেন রান করতে পারতেছেন না, আপনার কি কষ্ট সেটা আমরা বোঝার চেষ্টা করব, চিন্তার কোনো কারণ নাই। তো আমি এখন ক্লিক করে রান করতেছি না কেন, এই এত বড় একটা গ্রাফ প্লট হইতে তো টাইম লাগবে, আর এইটা হইতেও টাইম লাগবে, এই কারণে আমি রান করতেছি না। এই যে দেখেন সময় লাগতেছে, আবার আমি পিছন দিয়ে রেকর্ডিং অন করে রাখছি, এই কারণে আরও লোড হইতে সময় লাগবে। বাট এই জিনিসটাই লোড হবে আপনাদের, তো আমি আগে বলে দিছি। সো দ্যাট ইজ ইট, থ্যাংক ইউ। এই কোর্সের মধ্যে আমরা এই কটা জিনিসই শিখলাম। পাইথনের মধ্যে কী কী লাইব্রেরি আপনি কানেক্ট করতে পারবেন সেটার এই লিঙ্কটা আছে, এই লিঙ্কে যা দেখতে পারেন আপনারা আসলে কী কী লাইব্রেরি ইনক্লুড করতে পারবেন। আর এখানে বলে দেওয়া আছে যে সার্ভারে রান করেন না, সার্ভার ছাড়া সরাসরি রান করতে যায় না, তাহলে দেখবেন যে সব কিছু কাজ করতেছে না। সো দ্যাট ইজ ইট, ভালো থাকবেন সবাই। আমাদের কোড আই থিঙ্ক এখানে রান হয়ে গেছে, অনেক হ্যাং করতেছে বিকজ আমার পিছনে রেকর্ডিংয়ের কাজ চলতেছে, বাট এই জিনিসটা আসবে। আমি একটু আগে রান করে দেখছি, সব কিছু ঠিকই আছে, 100% কাজ করার কথা। থ্যাংক ইউ।